এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8-এর পঠন সেতু বই থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়। এছাড়াও ক্লাস 8-এর এই পঠন সেতু বই থেকে গণিতের চ্যাপ্টারগুলি আমি সলভ করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, প্রয়োজন হলে দেখতে পারো, কিংবা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট থেকেও দেখতে পারো। প্রথমে কি আছে, বল ও চাপ, পেজ নাম্বার 1, চ্যাপ্টার 1, বল ও চাপ। কি বলছে, এই বিষয়টি পড়ার পর কী জানতে পারবো? বল পরিমাপের জন্য স্প্রিং তুলার ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, স্থির অবস্থার ও গতিশীল অবস্থার ঘর্ষণের পার্থক্য করতে পারবো, প্রদত্ত তলের ওপর তরলের চাপের মান নির্ণয় করতে পারবো, তরলের চাপের প্রভাবক সমূহ উল্লেখ করতে পারবো, মানে কীর ওপর ডিপেন্ড করছে, প্লবতা কী তা জানতে পারবো বা আলোচনা করতে পারবো, তরলে কোনো বস্তুর ভাসনের নীতি ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, প্রথমে কি বলছে, বল ও তার পরিমাপ। স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে বা গতির বৃদ্ধি বা হ্রাস ঘটাতে বা গতির দিক পরিবর্তন করতে বস্তুর উপর যা প্রয়োগ করা হয় তাকেই আমরা বল বলি। অর্থাৎ এখানে প্রথমেই বলের সংজ্ঞা দেওয়া হয়েছে। কি বলছে, কোনো একটা বস্তু স্থির ছিল, একে গতিশীল করতে হবে, কিংবা একটা বস্তু গতিশীল ছিল, তাকে স্থির করতে হবে এই পয়েন্টে, অথবা গতির হ্রাস বৃদ্ধি, স্পিড বাড়ানো কমানো যেটাকে বলছে, কিংবা দিক পরিবর্তন, হয়তো কোনো টার্ন এসছে, হয়তো এরকম করে দিক পরিবর্তন করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে বস্তুটির ওপর যা প্রয়োগ করা হয় তাকেই আমরা বল বলছি। বল ও গতি সংক্রান্ত আইজ্যাক নিউটনের 3টি সূত্র আছে। তো এখানে সেই সূত্রগুলো ডিরেক্ট নেই, কিন্তু সূত্রগুলো থেকে আমরা কি জানতে পেরেছি সেটা এখানে বলা হয়েছে। দেখো, বল ও গতি বিষয়ে স্যার আইজ্যাক নিউটন 3টি সূত্র বলে গিয়েছেন, যার থেকে আমরা নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারি। প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি কি, একটি বস্তুর উপর কোনো বল কাজ করছে কিনা তা বুঝতে পারা যাবে যদি বস্তুটি বেগের পরিবর্তন হয়। বেগ বাড়া কমা করছে, বা স্থির হয়ে যাচ্ছে, বা স্থির ছিল গতিশীল হচ্ছে, এই সমস্ত জিনিস দেখি আমরা বুঝতে পারবো কোনো বস্তুর ওপর বল প্রয়োগ হচ্ছে কিনা বা বল ক্রিয়া করছে কিনা। নেক্সটে বলছি, দ্বিতীয় সূত্র থেকে বলতে পারি কোনো বস্তুর ওপর প্রয়োগ করা বল যত বেশি হবে বেগের পরিবর্তনের হারও তত বেশি হবে, অর্থাৎ ত্বরণ তত বেশি হবে। ধরো কোনো একটা বস্তুর ওপর প্রথমে যে পরিমাণ বল প্রয়োগ করছিল তাতে যেভাবে গতিশীল হচ্ছিল, যদি এর থেকে দুগুণ বেশি বল প্রয়োগ করে তাহলে দুগুণ গতিতে সে গতিশীল হবে। এবার বেগের পরিবর্তনের হার বাড়ছে মানে ত্বরণও বাড়ছে, কারণ হচ্ছে ত্বরণ ইজিক্যাল টু বেগ পরিবর্তনের হার বাই সময়। এরপর বলছি, তৃতীয় সূত্র থেকে আমরা এটা বুঝেছি যে যখন একটি বস্তু অন্য বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর উল্টো দিকে সমমানের বল প্রয়োগ করে। এই দুটি বলের একটিকে যদি বলি ক্রিয়া, তাহলে অন্যটি হচ্ছে প্রতিক্রিয়া। মানে ধরো কোনো একটা কাঠের বক্স আছে, তুমি সেটাকে হাত দিয়ে ঠিলছো, তুমি যে পরিমাণ বল ওই কাঠের বক্সের ওপর প্রয়োগ করছো, উল্টো দিক থেকে সেই সমপরিমাণ বল তোমার হাতের ওপরে প্রযুক্ত হচ্ছে, এটা এখানে বলা হয়েছে। এবং একটাকে যদি ক্রিয়া বলছে, মানে তুমি যে বলটা প্রয়োগ করছো সেটা যদি ক্রিয়া বলা হয়, তাহলে তোমার ওপর যে বলটা প্রযুক্ত হচ্ছে তোমার হাতের ওপরে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। আর এই দুটো বলের মান সমান, মানে তুমি যদি 5 নিউটন বল প্রয়োগ করো তাহলে তোমার হাতের ওপরে 5 নিউটন বলই প্রযুক্ত হচ্ছে, কিন্তু অভিমুখটা উল্টো হচ্ছে। এরপর কি বলছে, কোনো ভৌত রাশি সম্পর্কে ধারণা স্পষ্ট হওয়ার জন্য তার দুটি দিক বিশ্লেষণ করা দরকার। একটা কি গুণগত পর্যালোচনা, একটা হচ্ছে পরিমাণগত পর্যালোচনা। গুণগত আলোচনা অর্থাৎ কি, তার গুণ মানে তার বৈশিষ্ট্য কি। দেখো এখানে কি বলছে, গুণগত পর্যালোচনা যেখানে ভৌত রাশির ধর্ম ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, আর পরিমাণগত মানে তার পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেটা কি, সেটা হচ্ছে বলের গুণগত আলোচনা, মানে বলের বৈশিষ্ট্য কি, বল কিভাবে কাজ করে না করে, বলের কিছু ধর্ম, এগুলো পড়লাম। এরপরে আমরা পরিমাণগত আলোচনা করব। ঠিক আছে, নিউটনের বলের গতিসূত্র থেকে আমরা জানি, এটা দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় সূত্রটা। বল ইজ ইকাল টু বস্তুর ভর গুণ উৎপন্ন ত্বরণ, অর্থাৎ এফ ইজ ইকাল টু এম এ। এফ হচ্ছে বল, এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে উৎপন্ন ত্বরণ, লিখে দেওয়া আছে। এই সূত্র ব্যবহার করে আমরা জানতে পারবো কত পরিমাণ বল, কত পরিমাণ ভর এবং ত্বরণের প্রভাবে উৎপন্ন হতে পারে। অর্থাৎ যদি আমি এখানে এম এর মান আর এ এর মান জানি, এফ এর মান নির্ণয় করতে পারবো, বা এই তিনটে রাশির মধ্যে যে কোনো দুটোর মান জানলেই অপরটির মান আমরা নির্ণয় করতে পারবো। বল ত্বরণের উপর নির্ভরশীল, যা বেগ পরিবর্তনের হারের উপর নির্ভর করে। এটা আমরা আগেই পড়ে এলাম। বেগ একটি দিক নির্ভর ভৌত রাশি, মানে আমরা দুই প্রকার ভৌত রাশি সম্বন্ধে জেনেছি, একটা হচ্ছে স্কেলার, একটা ভেক্টর। স্কেলার যার শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই কিন্তু ভেক্টরের ক্ষেত্রে মান দিক উভয়ই আছে। তো বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, যার জন্য দিক নির্ভর রাশি বলেছে। তাই বলও একটি দিক নির্ভর ভৌত রাশি, কারণ বলও এই বেগের ওপর ডিপেন্ড করছে। যে সমস্ত ভৌত রাশি দিক নির্ভর তাদের বলে ভেক্টর রাশি। বল মাপার যন্ত্রের নাম স্প্রিং তুলা, ইংলিশে বলছে স্প্রিং ব্যালেন্স। বলের প্রভাবে বস্তুর আকৃতি পরিবর্তিত হয়। স্প্রিংয়ের আকৃতি পরিবর্তনকে কাজে লাগিয়ে প্রযুক্ত বলের মান নির্ণয় করা হয়। তোমাদের ক্লাস 8-এ যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে বল ও তার পরিমাপ, সেই চ্যাপ্টারটা আমি আলোচনা করেছি।
তো সেই প্লেলিস্টের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্রয়োজন হলে দেখে নিতে পারো, সুবিধা হবে তোমাদের। তাহলে এই ফার্স্ট পেজটা পড়ে আমরা কী জানলাম? বলের সংজ্ঞা প্রথমেই দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে বল ও গতি সংক্রান্ত আইজাক নিউটনের 3টে সূত্র থেকে আমরা কী জানতে পারি সেটা। সূত্র নেই, সূত্র থেকে আমরা কী জানতে পারি সেটা বলা হয়েছে। পরে দেখলাম কোনো ভৌত রাশি সম্পর্কে ধারণা স্পষ্ট করার জন্য কী প্রয়োজন? দুটো, একটা গুণগত আলোচনা, একটা হচ্ছে পরিমাণগত আলোচনা। এবার পরিমাণগত মানে মান নির্ণয় করতে হবে। তাহলে বলের মান নির্ণয় করব কোন সূত্র থেকে? না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। সূত্রটা কি? F = ma। এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে উৎপন্ন ত্বরণ, আর এফ হচ্ছে বল। আমরা কি জানলাম? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন কি? বেগও একটা ভেক্টর রাশি, আর বল বেগের উপর ডিপেন্ড করছে। স্কেলার রাশি কাকে বলে আশা করি সকলেই জানো। আচ্ছা, বল কিসের সাহায্যে মাপা হয়? না, স্প্রিং তোলার সাহায্যে মাপা হয়। আর হচ্ছে বলের একক, এসআই একক হচ্ছে নিউটন। সিজিএস এ ডাইন। এরপর আমরা পড়ব ঘর্ষণ বল ও তার পরিমাপ সম্বন্ধে। দেখো, যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শ থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে একটি বলের উদ্ভব হয় যা বস্তুটি গতির বিরুদ্ধে ক্রিয়া করে। এই বলকে ঘর্ষণ বল বলা হয়। প্রথম লাইনে সংজ্ঞা দেওয়া আছে ঘর্ষণ বলের, ভালো করে পড়ে নেবে। ঘর্ষণ বল দুটি তলের ব্র্যাকেটে আছে, সেটি সমপদার্থের হতে পারে, নাও হতে পারে, সংস্পর্শে উৎপন্ন হয়। তাহলে দেখো, যতক্ষণ না দুটো বস্তু পরস্পর সংস্পর্শে থাকছে, টাচে থাকছে, ততক্ষণ কিন্তু এই বলটা উৎপন্ন হচ্ছে না। কি হয়েছে? সংস্পর্শে থাকছে থেকে গতিশীল হচ্ছে বা হওয়ার চেষ্টা করছে, তখন সেই সংস্পর্শ তলের মধ্যে যে বলটা তৈরি হচ্ছে, যা যে বস্তুটা গতিশীল হওয়ার চেষ্টা করছে তার গতির বিরুদ্ধে ক্রিয়া করছে, তাকে আটকাচ্ছে, বাধা দিচ্ছে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। এরপরে কি বলছে? দুটি বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন এই ঘর্ষণকে স্থির ঘর্ষণ, গতিশীল অবস্থায় থাকলে তাকে গতীয় ঘর্ষণ বলে। তাহলে ঘর্ষণ আবার দুটো প্রকার, যখন বস্তু দুটো স্থির থাকছে তখন হচ্ছে স্থির ঘর্ষণ, যখন গতিশীল তখন হচ্ছে গতীয় ঘর্ষণ। এরপর বলছে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। ধরা যাক মাটিতে চেয়ার বা টেবিল রাখা আছে, আমাদের উদ্দেশ্য সেটিকে গতিশীল করে স্থানান্তরিত করা। এক্ষেত্রে কি করণীয়? নিশ্চয়ই আমরা প্রয়োজন অনুযায়ী বল প্রয়োগ করব, অবশ্যই। শুধুমাত্র চেয়ার নয়, যে কোনো একটা বস্তুকে গতিশীল করতে হলেই আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। এরকম কিন্তু হবে না যে বল সামান্য প্রয়োগে বস্তুটি স্থানান্তরিত হবে। ধরো একটা তোমার জলের বোতল রাখা আছে আর একটা চেয়ার রাখা আছে, তুমি যে পরিমাণ বল প্রয়োগ করে বোতলটিকে সরাতে পারবে, সেই পরিমাণ বল প্রয়োগ করে কিন্তু চেয়ারটাকে তুমি সরাতে পারবে না। তার মানে অল্প পরিমাণ বল প্রয়োগে টেবিলটি সরানো যাবে না। একটি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি বল প্রযুক্ত হলে তবেই বস্তুটি স্থানান্তরিত হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সীমা অবধি বল প্রয়োগ করলেও বস্তুটি গতিশীল হয় না। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে একটি বল ও বস্তুর ওপর পূর্বেই ক্রিয়া করছে এবং এই বল বস্তুটিকে গতিশীল হতে বাধা দিচ্ছে। এই বলটাই হচ্ছে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা কিসের মধ্যে ক্রিয়া করছে? না, টেবিল বা চেয়ারটাকে যে তলে রাখা হয়েছে সেই তলের সাথে টেবিল বা চেয়ারের যে পায়াগুলো আছে সেই তলটা। তবে আমাদের প্রযুক্ত বলের পরিমাণ যখন অনেক বেশি, তখন ঘর্ষণ বল থাকা সত্ত্বেও বস্তুটি গতিশীল হয়। ধরো তুমি একটা আলমারিকে, ভারী আলমারিকে, জিনিস ভর্তি আছে, সেরকম একটা আলমারিকে স্থান পরিবর্তন করছো বাড়ির মধ্যে, এই ঘর থেকে ওই ঘর বা কোথাও রাখছো অন্য কোথাও। তো সেক্ষেত্রে তুমি একা ওই আলমারিটাকে সরাতে পারবে না। তার মানে কি? তুমি যে বলটা প্রয়োগ করছো সেটা কিন্তু ওই আলমারিটার ওপর আগেই যে বলটা ক্রিয়া করছে তার থেকে কম। অর্থাৎ আলমারিটা যে তলে আছে এই তলের সাথে আলমারির যে অংশটা সংস্পর্শে আছে এর মধ্যে যে ঘর্ষণ বলটা, সেটা কিন্তু তুমি যে বলটা প্রয়োগ করছো তার থেকে অনেক বেশি, তার জন্য তুমি সরাতে পারছো না। তখন আমরা কি করি? 2জন বা 3জন মিলে তার উপর বল প্রয়োগ করি এবং সেই জিনিসটাকে সরিয়ে নিয়ে যায়। ফলে কি, যতক্ষণ পর্যন্ত না কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান অপেক্ষা বেশি বল প্রযুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে সরানো সম্ভব নয়। যদি টেবিলের ওপরে ভারী কোনো বস্তু রাখা হয় তখন পরীক্ষাগুলো দেখা যাবে যে টেবিলটিকে সরাতে আগের চেয়ে বল বেশি প্রয়োজন হচ্ছে। প্রথম ক্ষেত্রে যদি আলমারিটা খালি থাকে, পরে যখন আলমারিটা পুরো ফিল আপ থাকবে দেখবে একই আলমারি তো, কিন্তু প্রথম ক্ষেত্রে খালি ছিল, ভিতরে কোনো জিনিস ছিল না, পরবর্তী ক্ষেত্রে ভিতরে জিনিস ভরা হয়েছে। তখন দেখবে প্রথম ক্ষেত্রে যে পরিমাণ বল প্রযুক্ত হয়েছিল বা প্রযুক্ত করেছিলে তার থেকে বেশি বল দ্বিতীয় ক্ষেত্রে প্রযুক্ত করতে হচ্ছে, সেটাই বলছে। এর থেকে বোঝা যায় যে কোনো তলের ওপর রাখা বস্তুর ওজন যত বাড়বে তলটির সঙ্গে বস্তু ঘর্ষণ বল তত বেশি হবে, আর ঘর্ষণ বল বেশি হলে তোমাকে বেশি বলও প্রয়োগ করতে হবে, না হলে তুমি বস্তুটাকে স্থান পরিবর্তন করাতে পারবে না। পর আলোচনা থেকে বোঝা যায় যে ঘর্ষণ বল দুটি তলের সংস্পর্শে উৎপন্ন হয় এবং বস্তুর গতিশীলতাকে বাধা দেয়। স্থির অবস্থায় ঘর্ষণ বলের একটি সর্বোচ্চ মান আছে। এই সর্বোচ্চ মান একটি বিশিষ্ট বস্তুর ক্ষেত্রে তার নির্দিষ্ট তলের ওপর থাকা সবসময় একই থাকে, আর স্থিত ঘর্ষণের সীমাস্থ মান গতীয় ঘর্ষণের মানের চেয়ে বেশি হয়। তাহলে এই ঘর্ষণ বলতে পরিমাপ সম্বন্ধে কী জানলাম?
সংজ্ঞা জেনেছি প্রথমে ঘর্ষণ বলের। আর কি জেনেছি? ঘর্ষণ বল দুটি তলের সংস্পর্শে ক্রিয়া করছে। ঘর্ষণ বল বস্তু গতিশীলতার বিরুদ্ধে ক্রিয়া করছে, মানে বস্তুর গতিশীলতা বাধা দিচ্ছে। ঘর্ষণ বলে দুটো প্রকার জেনেছি, একটা হচ্ছে স্থির অবস্থা ঘর্ষণ, একটা হচ্ছে গতি অবস্থা ঘর্ষণ, যাকে বলছে স্থির ঘর্ষণ ও গতীয় ঘর্ষণ। তারপরে কি দেখলাম? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটিকে সরানো যাচ্ছে না, যতক্ষণ পর্যন্ত না তার ঘর্ষণ বলের বেশি বল ক্রিয়া করা হচ্ছে ততক্ষণ অবধি তাকে সরানো যাচ্ছে না। আর কি দেখলাম? কোনো বস্তুর ওজন যত বেশি হচ্ছে, বস্তুটি তলের সঙ্গে ঘর্ষণ বলের মানও তত বেশি হচ্ছে, আমাদের সেই বস্তুটিকে স্থান পরিবর্তন করতে গেলে তত বেশি বল প্রয়োগ করতে হবে। ঘর্ষণ বল অপেক্ষা বেশি বল প্রয়োগ না করা হলে বস্তুটির স্থান পরিবর্তন কোনো রকমই সম্ভব নয়। ঠিক আছে? আর এই ঘর্ষণ বল যেহেতু একটি বল, তার জন্য এর একক হবে এসআইতে নিউটন আর সিজিএসে ডাইন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।